সত্যি আজকে ভাবনার বিষয়। দিলীপ ঘোষ কাঁথি না গিয়ে গেলেন একেবারে সোজাসুজি দীঘা। দিলীপ ঘোষ কাঁথি না গিয়ে, আরো একবার বলছি, দিলীপ ঘোষ কাঁথি না গিয়ে সোজাসুজি গেলেন দীঘা। মমতা ব্যানার্জি ব্যাক করছিলেন, তিনি আবার চলে গেলেন, দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন, ছোট্ট একটি বৈঠক হলো এবং সেই ছবি আপনারা দেখে নিন। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি একটু করে। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসে রেখেছি। ভগবানের কাছে আছেন? আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছি, বাপরে এই ঝামেলা আসলে কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে, আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। অনেক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে 25 বাড়িয়ে তারপর আমাদের গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ভাবিত হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন, আপনি তো পরিশ্রম করলেন খালি। পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই শশাঙ্ক আছে, ও খুব ইয়াং ম্যান, ইনফো ডিএম করে দিয়েছে। ঠিক, খুব ভালো, অনেক কাজ। ভগবান আশীর্বাদ করে। বিশ্বদার নাম বলছেন না, সারাদিন লাইভ চালালো। ওরা কখনো আপনাকে ছাড়বে? আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, ওরও যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম স্পিকারের। আরে এত গরম না, ওই সময় তো এত গরম, মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। আর তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওইগুলো চৌকা ঢুকে বলে বের করে গেলে বাপরে বাপ, আগুনের না রেস্ট না। এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসা কোথায় আমি তা খুলে দিই, দেখে দেখে আসছি আমি। আমিও করেছি। কি করা যাবে, ভগবান যদি কিছু বলে। এরপর দিলীপ ঘোষের সঙ্গে ছোট্ট বৈঠকটি হওয়ার পর দিলীপ ঘোষ বললেন কোনো রাজনীতি করতে আসেননি, তিনি জগন্নাথ দর্শন করতে এসেছিলেন, যার হাত দিয়ে ভগবান ভালো কাজ করার তার হাত দিয়ে করিয়েছেন, অর্থাৎ এক্ষেত্রে মমতা ব্যানার্জির হাত দিয়ে করিয়েছেন। ইঙ্গিত স্পষ্ট। একেবারে দিলীপ ঘোষ যে শুভেন্দুর বুকে তীরটা মারলেন, এই তীরটা তৃণমূলে যাওয়ার ইঙ্গিত কিনা আগামী দিনেই বলবে, কিন্তু প্রত্যেকটি এখনো প্রান্তিক অঞ্চলের বেশ কিছু বিজেপি কর্মীদের কাছে প্রশ্ন চিহ্ন। শুভেন্দু অধিকারী আসবার পর দলে যে দলের অবনমন হয়েছে আমি বলবো, বিজেপি রাজ্য নেতৃত্ব কবে আর ভাববে সে বিষয়ে জানা নেই, কে রাজ্য সভাপতি হবে সে বিষয়ে এখনো ঠিক নেই। কিন্তু এখন যে বিষয়টা আপনি দেখবেন যে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসবার পর দলের কিন্তু উন্নতি বলে নেই, একেবারে অবনমন হয়েছে। 18টা এমপি এই দিলীপ ঘোষ তিনি এনে দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে আজকের দলের অবস্থা, বিধায়ক সংখ্যা 77-এ পৌঁছে গিয়েও আবার ব্যাক করেছে, ধরে রাখতে পারেননি বিধায়ক। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজকে জবাব দিতে চাইলেন না। শুভেন্দু অধিকারীও কি বলেছে একদম শেষে শোনাবো, কিন্তু সত্যি কথা এই যে দলের সাংগঠনিক ব্যর্থতা তবে থেকে এসছে যবে থেকে দলের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন কোনায় প্রান্তে শুভেন্দু অধিকারীর একচ্ছত্র অধিপতি একেবারে ঘিরে বসেছে রাজনৈতিক দলটিতে। বিজেপি রাজনৈতিক দলটিতে শুভেন্দু অধিকারীকে এত অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ দিলীপ ঘোষের এই জবাব। একেবারে বুক চিরে কাঁথিতে যখন হিন্দু সম্মেলন করছেন সেই সময় একেবারে বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ, কান ঘেঁষে চলে গেলেন দীঘায় চলে গেলেন মমতা ব্যানার্জির কাছে সোজাসুজি জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে। আজকের সন্ধেটা একেবারে রোমহর্ষক অবস্থা, সপাটে থাপ্পড় দিলীপ ঘোষের এই থাপ্পড়টা দরকার ছিল। শুভেন্দু অধিকারী মনে করেছেন বিজেপির
যে সাংগঠনিক কাঠামো ছিল সেই কাঠামোর বাইরে নিজের মতন করে দল চালাবেন, সেটি পছন্দ নয় দিলীপ ঘোষের। আগামী দিনে দিলীপ ঘোষ হয়তো তৃণমূলে যাবেন, সেই তৃণমূলে যাবেন কি যাবেন না উনি আজকে বলেছেন যে রাজনীতি করতে আসেননি, উনি জগন্নাথ দেবের দর্শন, কিন্তু ইঙ্গিত পরিষ্কার যে তৃণমূলে যে অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম সেই সময়, তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষ আসছেন। আবার এক শ্রেণীর মিডিয়া পোর্টাল তারা কিন্তু বলবার চেষ্টা করছে দলটা বাঁচলো, ত্যাগী থেকে ভোগী হয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ত্যাগী থেকে ভোগী হলেন কিনা সেটা আসল বিষয় নয়। দিলীপ ঘোষ দলকে কোন জায়গায় পৌঁছে দিয়েছেন, শুভেন্দু অধিকারী আজকে দলকে কোন জায়গায় পৌঁছে দিয়েছেন, এটাই আসল বিচার্য বিষয়। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের চিরকালীন পার্থক্য ছিল, আজও থাকবে। সাংগঠনিক ক্ষেত্রে তার সাংগঠনিক দক্ষতায়, তার কর্মীদের বোঝানোর ক্ষমতায়, তার ভোটের নির্বাচনে করার ক্ষমতায় তিনি মনে থাকবে আপনাদের জ্ঞান সিং সোমপালকে প্রথম হারিয়ে বিধায়ক হয়েছিলেন এই দিলীপ ঘোষ। সেই জায়গা থেকে দলের অনেক কৃতিত্ব রয়েছে দিলীপ ঘোষের এই বাংলায়। দিলীপ ঘোষকে গত যে নির্বাচন, গত আমরা লোকসভা নির্বাচন দেখলাম, তাতে তার পছন্দের কেন্দ্রটুকুও দেওয়া হলো না। এইরকম একটা পরিস্থিতিতে পড়ে ঘরে বাইরে দিলীপ ঘোষের একদম চিতবিরক্ত অবস্থা, কোনো কথা তার যখন শোনা হচ্ছিল না, একদম মোক্ষম সময় তিনি কাজটা করেছেন, কাজটার দরকার ছিল। আর ত্যাগী থেকে দিলীপ ঘোষ ভোগী হলেন কিনা এটা বিষয় না, দলটাকে আগামী দিনে একেবারে আস্থা করে ছুড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা এই শুভেন্দু অধিকারী যে করছেন ধীরে ধীরে, সেটা আগামীতে প্রমাণ হবে। আর যেদিন প্রমাণ হবে সেদিন এই বাঙালির দল অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাকে মনে পড়লেও মিস করবেন অনেক স্মৃতি। অনেক দোর্দণ্ড প্রতাপ নেতা বিজেপির এইভাবে হারিয়ে গিয়েছেন, এই বাংলায় ছিলেন তারা। এই যে তৃণমূল থেকে আগত দর্শনার্থীদের ভিড়ে বিজেপির মন্দিরে তারা হারিয়ে গিয়েছেন, তার মধ্যেই দিলীপ ঘোষ একজন। এই শেষ যে তারাটা খসলো বিজেপির, প্রায় খসার মুখে, এটি ইঙ্গিত দিচ্ছে যে বিজেপির যে সাংগঠনিকভাবে দল যেভাবে চাইছে, যে পদ্ধতিতে চাইছে, সে পদ্ধতিতে শুভেন্দু অধিকারী চলছে। কিভাবে চলছে, কিভাবে আগামী দিনে চলবে আগামী ঠিক করবে, কিন্তু অনেক বড় ভুল যে হচ্ছে সেই ভুলটা আগামী দিনে বিজেপির কর্মীরাই বুঝতে পারবে, হয়তো বুঝতে পারবে, জানি না। এটা ছোট্ট একটা আবেদন, আমি দেখে একটা অ্যানালাইজ করলাম যে আজকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এই যাওয়ার আগে তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন বটে যে দল এটা অনুমোদন করে না দীঘায় যাওয়া, যেখানে হিন্দুরা মোথাবাড়ির ঘটনা তিনি সামনে রেখেছেন, মালদা মুর্শিদাবাদ সবই ঠিক আছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক জবাব। এই রাজনৈতিক জবাবটার অপেক্ষায় ছিল দিলীপ ঘোষ, সুযোগ খুঁজছিলেন। সত্যি দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে কোনোদিন তৃণমূল জয়েন করবেন কিনা সেটা প্রশ্নের চিহ্ন, কিন্তু রাজনৈতিক জবাব কাঁথি ঘেঁষে যখন দীঘায় গেছেন, সপাটে এর জবাব দিলীপ ঘোষ দেবেন। দিলীপ ঘোষ জবাব দিতে জানেন বলে বিশ্বাস রাখে অনেকেই, যারা দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগে ছিলেন তারা অবশ্যই জানবেন, আমার কথা বুঝতে পারবেন বিষয়টা ঠিক কি বলছি। সত্যি এটা রাজনৈতিক জবাব। দলের অনেক প্রশ্ন রয়েছে, আপনি প্রান্তিক অঞ্চলে নজর রাখুন। শুভেন্দুর এই যে একচ্ছত্র দলের মধ্যে সর্বস্তরে বিরাজ করা, তার এই জ্বালায় অতিষ্ঠ বিভিন্ন প্রান্তিক অঞ্চলের কর্মীরা, যারা পুরনো কর্মী, তারা যারা কাজ করতে চায় দলে সঠিকভাবে, তারা বিভিন্ন জায়গায় অতীব বিরক্ত একেবারে বিজেপির কর্মীরা। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই জবাব গুরুত্বপূর্ণ। আগামী দিনে প্রমাণ হবে যে সত্যি দিলীপ ঘোষ ঠিক কি কারণে, এটা প্রমাণ হবে পরে। কিন্তু এই মুহূর্তে যেটা ব্রেকিং নিউজ, এবার আমার শুনে নিন যে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়েছিল। বিরোধী দলনেতা ঠিক কি বললেন দিলীপ ঘোষ প্রসঙ্গে, নিজেই শুনে নিন। হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো বিরোধী দলনেতা সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন, আমি প্রশ্ন করব। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয়
তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না।